Hello students, hello, myself Dr. Jayanta Bhattacharjee and welcome to my YouTube channel. এখন আমরা শুরু করতে চলেছি ক্লাস 9 এর হিস্ট্রির মোস্ট ইন্টারেস্টিং মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার দ্যাট ইজ নাজিজম অ্যান্ড দ্য রাইজ অফ হিটলার। এই হিটলার এই টার্মটা তোমরা খুব ভালোভাবেই জানো এবং যে কারণেই আমি তোমাদেরকে এই বিষয়টা খুব ভালোভাবে এমন করে এক্সপ্লেন করব যাতে কিনা তোমাদের বইটা একবার আমি যেভাবে পড়াবো সেভাবে যদি তোমরা একটু পড়ে নাও দেখবে আর তোমাদের কিচ্ছু লাগছে না। কাজেই এটা খুব মন দিয়ে শুনবে এবং আমি শিওর যে তোমরা এই চ্যাপ্টারটা যতটুকু আমি বলছি এর এইটুকুর মধ্যে জিরো প্রবলেমে চলে আসবে আর কি। তো যাই হোক, তো আমরা এখন বেশি কথা না বলে চ্যাপ্টারটা শুরু করে দেই, কি বলো? আচ্ছা হ্যাঁ, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে আমরা শুরু করছি নাজিজম অ্যান্ড দ্য রাইজ অফ হিটলার এই চ্যাপ্টার। তো প্রথমেই আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে যে দ্য বার্থ অফ দ্য উইমার রিপাবলিক। দেখবে আমার প্রত্যেকটা স্লাইডের নিচে নিচে কোশ্চেন্স দেওয়া আছে, সেই কোশ্চেন্সের রেসপেক্টে কিন্তু আমার ডিসকাশনটা চলছে এবং দেখবে ওপরে পেজ নাম্বার এবং প্যারা নাম্বার দেওয়া আছে, এখানে কিন্তু লাইন টু লাইন ডিসকাশন হবে, মনে রাখবে। আচ্ছা, তো পেজ নাম্বার 51 তোমরা বইটা খোলো, প্যারা 2, ফার্স্ট প্যারাতে এমন কিছু ইম্পর্টেন্ট কিছু নেই, তো সে কারণে আমি ফার্স্ট প্যারাটা স্কিপ করে সেকেন্ড প্যারায় আসছি। তো তোমরা চলে আসো 51 পেজ নাম্বার। তো দেখো এখানে কি বলছে, the defeat of imperial Germany and the abdiction of the emperor gave the opportunity to parliamentary parties to recast German polity। দেখো তাহলে কি বলছে, দুটো তিনটে শব্দকে মাইন্ড করবে। বলছে যে ইম্পিরিয়াল জার্মানি, তার মানে জার্মানিতে নিশ্চয়ই ইম্পিরিয়ালিজম ছিল, ফার্স্ট মানে মোনার্কিজম ছিল। বলছে তারপরে বলছে অ্যান্ড দ্য অ্যাবডিকশন অফ দ্য এম্পারার, রাজা সরে গেল। এইবার কি বলছে, গেভ দ্য অপরচুনিটি টু দ্য পার্লামেন্টারি পার্টিস টু রিকাস্ট জার্মান পলিটি। এইবার পার্লামেন্টে যারা দায়িত্ব ছিল তারা ভাবলো যে এইবার আমরা জার্মান পলিটিক্সটাকে অন্যভাবে চালাবো। তাহলে কি বললো, আর ন্যাশনাল অ্যাসেম্বলি মেট অ্যাট উইমার, তাহলে উইমারটা একটা জায়গার নাম, অ্যান্ড এস্টাবলিশড আ ডেমোক্রেটিক কনস্টিটিউশন উইথ আ ফেডারাল স্ট্রাকচার। মাইন্ড ইট, তারা কি করলো, একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন তৈরি করলো, সেই সঙ্গে একটা ফেডারাল স্ট্রাকচার তৈরি করলো। ফেডারাল স্ট্রাকচার মানেটা কি, হোয়ার ওয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড নাম্বার অফ প্রভিন্সিয়াল গভর্নমেন্টস উইল বি দেয়ার। সেখানে কি থাকবে, বলছে ডেপুটিস ওয়ার নাও ইলেক্টেড টু দ্য জার্মান পার্লামেন্ট অর রাইসট্যাগ। এই যে পার্লামেন্টের নাম হচ্ছে রাইসট্যাগ। তাহলে এখানে কি বললো, ডেপুটিসরা হবে ইলেক্টেড। কিভাবে ইলেকশন হবে না, বলছে অন দি বেসিস অফ ইকুয়াল অ্যান্ড ইউনিভার্সাল ভোট কাস্ট বাই অল অ্যাডাল্টস ইনক্লুডিং ওমেন। মাইন্ড ইট, সেই সময় কিন্তু ওমেনদেরকেও চান্স দেওয়া হলো ভোটে। তাহলে কি হবে, এই যে পার্লামেন্টটা তৈরি হবে সেই পার্লামেন্টটার জন্য একটা ডেমোক্রেটিক ওয়েতে কনস্টিটিউশন তৈরি হচ্ছে, একটা ফেডারাল স্ট্রাকচার তৈরি করার কথা বলা হলো এবং বলল যে পার্লামেন্ট যেটা রাইসট্যাগ বলা হচ্ছে, সেই পার্লামেন্টে যারা ডেপুটিস থাকবে তারা ইলেক্ট হবে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে, যেখানে কিনা ওমেনদেরকেও রাইট টু ভোট অ্যালাউ করা হচ্ছে আর কি। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো আমরা আসবো যে হোয়াট চেঞ্জেস টুক প্লেস ইন জার্মানি আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার 1। বোঝো কোশ্চেনটা ভালো করে বোঝো, কি কি চেঞ্জেস আসছে জার্মানিতে। ফার্স্ট যে ট্রেন্ডটা আসলো সেটা হচ্ছে যে ইম্পিরিয়াল জার্মানির অ্যাবডিকশন হলো এম্পারার, এটা হয়ে গেল নাম্বার 1। তারপরে কি বলছে, এইবার পার্লামেন্টের পার্টিস জার্মান পলিটিক্সকে রিকাস্ট করতে চাইলো। সে কারণে কী করলো তারা, ন্যাশনাল অ্যাসেম্বলি মেট অ্যাট উইমার অ্যান্ড এস্টাবলিশড আর ডেমোক্রেটিক কনস্টিটিউশনটা তৈরি করলো। কিভাবে, উইথ আ ফেডারাল স্ট্রাকচার সেখানে থাকবে বলল, এবং বলল যে ডেপুটিস যারা থাকবে পার্লামেন্টে যাবে তারা ইলেক্টেড হবে বেসড অন ইউনিভার্সাল ভোট, যেখানে কিনা
ওমেনদেরকেও ভোটিং রাইট অ্যালাউ করা হবে। ক্লিয়ার? এবার আমি আসছি, দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট, দেখো একটা জিনিস তোমাদের বলে রাখি, তোমরা দেখছো স্লাইডে আমি ডিফারেন্ট কালার্স ইউজ করেছি, অ্যাকচুয়ালি দেখবে প্রত্যেকটা কালার মিনস একটা করে পয়েন্ট, মাইন্ড ইট, প্রত্যেকটা কালার মিনস একটা করে পয়েন্ট। এবার দেখো তোমরা চলে আসো যে এই 52 পেজের যে ফার্স্ট প্যারাগ্রাফটা আছে সেখানটাতে দেখো আমাদের কিছু বলা হচ্ছে, সরি এটা থার্ড প্যারাগ্রাফ হবে। থার্ড প্যারাগ্রাফে কি বলছে, বইটা ভালো করে তাকাও, বইটার মধ্যে সমস্ত উত্তর আসে। এবার আমরা দেখো বইটার পাশে একটা কোশ্চেন লিখে নাও, মানে এই থার্ড প্যারাগ্রাফের পাশে এই কোশ্চেনটা লিখে নেবে, হোয়াই দ্য জার্মানস অপোজড দ্য উইমার রিপাবলিক অ্যান্ড হোয়াই দ্য উইমার রিপাবলিক হেল্ড গিলটি। দুটো কোশ্চেন এখানে একটা অ্যাটেম্প্ট করা হচ্ছে। বলছে একটা হচ্ছে হোয়াই দ্য জার্মানস অপোজ দ্য উইমার রিপাবলিক, কেন অপোজ করলো, সেকেন্ড হচ্ছে হোয়াই দ্য উইমার রিপাবলিক হেল্ড গিলটি। হলো? আচ্ছা, প্রথমে দেখো একদম বইয়ের লাইন টু লাইন বলছি। দিস রিপাবলিক হাউএভার ওয়াজ নট রিসিভড ওয়েল বাই ইটস ওন পিপল লার্জলি। কেন নিল না? বিকজ অফ দ্য টার্ম ইট ওয়াজ ফোর্সড টু অ্যাকসেপ্ট, it was forced to accept Germans defeat at the end of the First World War, mind it, এখানে কিন্তু এদেরকে ফোর্স করা হয়েছিল অ্যাকসেপ্ট করার জন্য। কি বললো? they were forced to accept Germans defeat। তারপরে কি বললো সেকেন্ড পয়েন্টটা, a peace treaty was signed at Versailles। দেখো কাদের সঙ্গে? with the allies। বোঝো, সেই যে ট্রিটিসটা ছিল এটা ছিল একটা হার্শ অ্যান্ড হিউমিলেটিং পিস ট্রিটি ছিল। কেন? এখানে কি কি কথা বলা ছিল? এখানে বলল যে জার্মান লস্ট ইটস ওভারসিজ কলোনিজ, জার্মানদের যে ওভারসিজ কলোনিজগুলো ছিল সেটা তারা হারিয়ে ফেললো, লস্ট ইটস ওভারসিজ কলোনিজ। তারপরে কি বলছে, আর 10th of its population, 13% of its territories, 75% of its iron, 26% of its coal, কার কাছে? টু ফ্রান্স, পোল্যান্ড, ডেনমার্ক অ্যান্ড লিথুয়ানিয়া। তাহলে দেখো আফটার ওয়ার্ল্ড ওয়ার 1 জার্মানকে একটা পিস ট্রিটি সাইন করতে হয়েছিল অ্যালিসদের সঙ্গে, যেটা কিনা হার্শ অ্যান্ড হিউমিলেটিং ছিল। এই ট্রিটি অনুযায়ী কি কি তারা হারালো? প্রথমে বললো লস্ট ইটস ওভারসিজ কলোনিজ, জার্মানের ওভারসিজ কলোনিজ যেগুলো ছিল সব হারিয়ে গেল। 1/10 of its পপুলেশন অন্য দেশের সঙ্গে চলে গেল। 13% of its টেরিটরিজ, সবচেয়ে বড় জিনিস, 75% of its iron and 26% of its coal to France, পোল্যান্ড, ডেনমার্ক অ্যান্ড লিথুয়ানিয়া। এই জায়গাগুলো সব এরা নিয়ে নিল। তারপরে কি বলছে, দ্য অ্যালাইড পাওয়ার demilitarized, mind it, demilitarized Germany to weaken its power। তাহলে অ্যালাইড পাওয়াররা কি করলো? জার্মানকে ডিমিলিটারাইজড করে দিল, অর্থাৎ তোমার কোনো মিলিটারি রাখা হবে না যাতে তুমি আর কোনো যুদ্ধ করতে না পারো। কত হিউমিলিটিং। তারপরে কি বলছে, বলছে দ্য ওয়ার গিল্ড ক্লজ হেল্ড জার্মানি রেসপন্সিবল ফর দ্য ওয়ার অ্যান্ড দ্য ড্যামেজেস দ্যাট অ্যালিড কান্ট্রিজ সাফার্ড। তাহলে কি বলছে, এই যে যুদ্ধটা হলো, যুদ্ধের ফলে জার্মানকে কি করলো? জার্মানকে বলল যে তোমাকে ওয়ার ড্যামেজ দিতে হবে এবং এদেরকে পুরোপুরি দোষী সাব্যস্ত করে দিল। সেই সঙ্গে কি করলো? বলল যে এক মিনিট, হ্যাঁ কি বললো? বলছে জার্মানি ওয়াজ ফোর্সড টু পে কম্পেনসেশন অ্যামাউন্টিং টু 6 বিলিয়ন পাউন্ড। তাহলে বোঝো এই পরিমাণ টাকাটা ওদেরকে দিতে হবে। আর একটা পয়েন্ট দেখো, দ্য অ্যালিড আর্মিস অলসো অকিপাইড দ্য রিসোর্স রিচ রাইনল্যান্ড ফর মাচ অফ দ্য 1920s। তাহলে এই এতগুলো প্রত্যেকটা পয়েন্ট বইতে দেখো, প্রত্যেকটা পয়েন্ট 52 অ্যান্ড 53 পেজে আমি দাগিয়ে যাচ্ছি। এটা কিন্তু পুরোটাই তোমাদের সমস্তটা এই কোশ্চেনগুলোর উত্তর আমি মার্ক করে করে যাচ্ছি আর কি। এখান থেকে এই ধরনের কোশ্চেন তোমরা
পেতে পারো। তাহলে কি কি বললো দেখো, বারবার রিপিটেশন করতে করতে কিন্তু তোমাদের মুখে এটা চলে আসবে, কোনো প্রবলেম থাকবে না। তাহলে বলছে যে জার্মান এই যে উইমার রিপাবলিক যেটা বলছে, এই উইমার রিপাবলিককে বলছে যে হোয়াই দ্য জার্মান অপোজড উইমার রিপাবলিক, উইমার রিপাবলিককে অপোজ করলো কেন। আর বলছে হোয়াই দ্য উইমার রিপাবলিক হেল্ড গিলটি, কী জন্য গিলটি হলো দেখো, কারণগুলো দেখো। তাহলে কি বলছে, প্রথম যেটা বলছে সেটা হচ্ছে যে জার্মান এদেরকে ফোর্সড করা হলো জার্মানির ডিফিট এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এটা যে দায়ী হয়ে গেল, যার জন্য কি হলো একটা পিস ট্রিটি সাইন করলো, ট্রিটি অফ ভার্সাইলিস, কোথায়, উইথ দ্য অ্যালিস। ইট ওয়াজ এ হার্স অ্যান্ড হিউমিলিটিং পিস ট্রিটি। এই ট্রিটি অনুযায়ী কি বললো, জার্মান লস্ট ইটস ওভারসিজ কলোনিজ, 1/10 of its population, 13% of its territories, 75% of its iron and 26% of its coal to France, Poland, Denmark and Lithuania. তাহলে তারপরে কি বললো যে the allied power demilitarized Germany to weaken its power, mind it, এদেরকে পুরো মিলিটারি হটিয়ে দিল। তারপরে কি বলছে, দ্য war clause held German responsible for the war and damages the allied countries suffered। এই যে এই অ্যালাইড কান্ট্রিজ যেগুলো ছিল অ্যালিসের মধ্যে, তাদের যে সাফারিংসটা হয়েছে এর জন্য পুরোপুরি জার্মান দায়ী এবং একে পুরোপুরি পে করতে হবে। বললো জার্মান ওয়াজ ফোর্সড টু পে কম্পেনসেশন অ্যামাউন্টিং টু 6 বিলিয়ন পাউন্ড। সেই সঙ্গে কি বললো, দ্য Allied armies also occupied the resource-rich Rhineland for much of the 1920s. এই এত কিছু ওদের কিন্তু শর্তগুলো চাপিয়ে দেওয়া হলো, এবং সেই কারণে কি বলছে, many Germans held the new Weimar Republic responsible for not only the defeat of the war but the disgrace at Versailles. ভার্সাইলিসে যে আমাদের অপমানটা হলো তার জন্য কিন্তু উইমাররাই দায়ী থাকছে। এবার দ্য এফেক্টস অফ দ্য ওয়ার 1.1 চলে আসো 52 পেজে, সেকেন্ড প্যারাতে 52 পেজ 1.1। এখানে দেখো কি বলছে, এখানে একটা টার্ম ইউজ করা হচ্ছে, হু ওয়ার টার্মড অ্যাজ নভেম্বর ক্রিমিনালস অ্যান্ড হোয়াই। ভেরি কমন কোশ্চেন, নভেম্বর ক্রিমিনাল, এটা 1 মার্কস কোশ্চেন, কিন্তু 1 মার্কস 2 মার্কস কোশ্চেন আসে অনেক সময়, 1+1 বা এরকম করে কিছু আসে। তো যাই হোক, তো যেটা মেন বিষয় দেখো, এই যে লাল কালি দিয়ে আমি লিখে রেখেছি এখানটাতে, দোজ হু সাপোর্টেড দ্য উইমার রিপাবলিক, কারা কারা, মেইনলি সোশ্যালিস্ট, ক্যাথলিক্স, ডেমোক্র্যাটস, বিকজ ইজি টার্গেটস অফ দ্য অ্যাটাক ইন দ্য কনজারভেটিভ ন্যাশনালিস্ট সার্কেল, দে ওয়ার মকিংলি কল্ড দ্য নভেম্বর ক্রিমিনালস। বোঝো, তাহলে এই সোশ্যালিস্ট, ক্যাথলিক, ডেমোক্র্যাটস এরা যারা উইমার রিপাবলিককে সাপোর্ট করেছিল, এদেরকে এই কনজারভেটিভ ন্যাশনালিস্টস যারা আছে এরা এদেরকে নভেম্বর ক্রিমিনাল বলতো মকিংলি। তাহলে নভেম্বরটা কেন, নভেম্বরের কারণটা হচ্ছে যে এই ট্রিটি অফ ভার্সাইলিসটা নভেম্বর মাসেই সাইন হয়েছিল, সেই জন্য। তো আমার প্রশ্নটা শেষ হয়নি, হু ওয়ার টার্মড অ্যাজ নভেম্বর ক্রিমিনাল হলো অ্যান্ড হোয়াই। দেখো, the republic carried the burden of the war guilt and national humiliation, mind it, national humiliation and burden of war guilt, and was financially crippled by being forced to pay compensation। এই কারণে কিন্তু এদেরকে নভেম্বর ক্রিমিনাল বলা হচ্ছে। আচ্ছা, এবার আসি আমরা, চলো থার্ড প্যারাগ্রাফে আসো। দেখো, হোয়াট ওয়াজ দ্য পোস্ট ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ইম্প্যাক্ট অন ইউরোপ। আমরা দুটো পার্টে আলোচনা করব। একটা হচ্ছে যে এই যে ওয়ার্ল্ড ওয়ারটা হলো, এই ওয়ার্ল্ড ওয়ারের জন্য ইউরোপে কি ইম্প্যাক্ট হলো ফার্স্ট, সেকেন্ড হচ্ছে এই ওয়ার্ল্ড ওয়ারের জন্য জার্মানতে কিভাবে কি ইম্প্যাক্ট আসলো। আমরা 1 বাই 1 এটাকে ডিসকাশন করব। ওকে, আচ্ছা দেখো এবার কি বলছে, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার লেফট আ ডিপ ইম্প্যাক্ট অন ইউরোপিয়ান সোসাইটি অ্যান্ড পলিটি। এটা খুব কমন ওয়ার্ড, সবাই জানো, যে কোনো যুদ্ধ হলে পরে সোসাইটির উপর, সোসাইটি অ্যান্ড পলিটির উপর ইম্প্যাক্ট হবেই। মাইন্ড ইট, প্রত্যেকটা কালার মিনস সেপারেট পয়েন্টস। সেকেন্ড পয়েন্ট দেখো,
দ্য সোলজার্স কেম টু বি প্লেসড অ্যাবাভ সিভিলিয়ানস, মাইন্ড ইট, দ্য সোলজার্স কেম টু বি প্লেসড অ্যাবাভ সিভিলিয়ানস, যে ভাই তোমরা এখন উপর দিকে থাকো, তোমাদের যুদ্ধ টুদ্ধ করতে হবে, আর সিভিলিয়ানস তোমরা হচ্ছে ব্যাকে থাকো। সোসাইটিতে এদেরকে প্লেস দিয়ে দেওয়া হলো সিভিলিয়ানদের উপরে। তারপরে কি বলছে, পলিটিশিয়ানস অ্যান্ড পাবলিসিস্টস লেড গ্রেট স্ট্রেস অন দ্য নিড ফর দ্য ম্যান টু বি অ্যাগ্রেসিভ, স্ট্রং অ্যান্ড মাস্কিউলাইন। তাহলে এই পলিটিশিয়ানরা, যারা পাবলিশার্স, তারা সমানে বলতে শুরু করলো যে মানুষদেরকে, সেখানকার হিউম্যান বিং, বিশেষ করে ছেলেদেরকে বা ম্যান, এদেরকে অ্যাগ্রেসিভ হতে হবে, স্ট্রং হতে হবে অ্যান্ড মাস্কিউলাইন হতে হবে, যাতে কিনা যুদ্ধ করতে পারে। বলছে দ্য মিডিয়া গ্লোরিফাইড ট্রেঞ্চ লাইফ, দ্য ট্রুথ however was that soldiers lived miserable lives in these trenches, trapped with rats, feeding on corpses, খুব বাজে অবস্থায় থাকতো আর কি। তো কি বললো, এটার একটা ডিপ ইম্প্যাক্ট পড়লো সোসাইটি অ্যান্ড পলিটির উপর। সোলজার্সদেরকে সিভিলিয়ানদের উপরে প্লেস করে দেওয়া হলো। পলিটিশিয়ানস অ্যান্ড পাবলিসিস্ট তারা কি বললো, যে ম্যানদেরকে অ্যাগ্রেসিভ হতে হবে, স্ট্রং হতে হবে অ্যান্ড মাস্কিউলাইন হতে হবে, হচ্ছে। তারপরে কি বলছে দেখো, অ্যাগ্রেসিভ ওয়ার প্রোপাগান্ডা অ্যান্ড ন্যাশনাল অনার অকিউপাইড সেন্টার স্টেজ অফ দ্য পাবলিক স্ফেয়ার হোয়াইল পপুলার সাপোর্ট গ্রিউ ফর কনজারভেটিভ ডিক্টেটরশিপ দ্যাট হ্যাড রিসেন্টলি কাম আপ ইন্টু দ্য বিং। এবং সেই সঙ্গে বলল, ডেমোক্রেসি ওয়াজ ইনডিড আ ইয়ং অ্যান্ড ফ্রেজাইল আইডিয়া which could not survive the instability of inter-war Europe। তাহলে কি বললো দেখো, কতগুলো শব্দ বলছে, যে কনজারভেটিভরা বলল ডিক্টেটরশিপ নিয়ে আসতে হবে, কারণ ডেমোক্রেসি ইজ এ নিউ অ্যান্ড ফ্রেজাইল আইডিয়া, এদের কোনো ডিপ রুট নেই, সে কারণে দেশকে মুভ করতে গেলে আমাদেরকে ডিক্টেটরশিপটাই নিয়ে আসতে হবে, এটা কিন্তু এরা বললো। তাহলে দেখো এন্টার ইউরোপে কি ইম্প্যাক্ট পড়ছে। ফার্স্ট বললো, বারবার রিপিটেশন, মাইন্ড ইট, বারবার রিপিট করতে করতে কিন্তু মনে ঢুকে যাবে। ফার্স্ট হচ্ছে ইট ক্রিয়েটস আ ডিপ ইম্প্যাক্ট অন পলিটি অ্যান্ড সোসাইটি, ফার্স্ট গেল। সেকেন্ড হচ্ছে সোলজার্স কেম টু বি প্লেসড ওভার সিভিলিয়ান, ইটস অল রাইট। পলিটিশিয়ানস লেড স্ট্রেস অন ম্যানকাইন্ড টু বি অ্যাগ্রেসিভ, স্ট্রং অ্যান্ড মাস্কিউলাইন। তারপরে কি বলছে, aggressive war propaganda and national honor occupied the center stage in the public sphere, মানে আমাদের ন্যাশনাল অনারটা নিয়ে সবাই খুব চিন্তা শুরু করে দিল। এবং এরা কি করলো, একটা সাপোর্ট ডেভেলপমেন্ট করলো, যে কনজারভেটিভ ডিক্টেটরশিপ যেটা উঠে আসছে, কারণ দে ওয়ার টকিং অ্যাবাউট দ্য ডেমোক্রেসি ওয়াজ ইনডিড আ ইয়ং অ্যান্ড ফ্রেজাইল আইডিয়া, এটা টিকতে পারে না, সেই কারণে আমাদেরকে ডিক্টেটরশিপটাই নিয়ে আসতে হবে। হলো, আচ্ছা, এরপরে আমরা কি বলছি, চলে আসো পরের প্যারাগ্রাফে, যে হোয়াট হ্যাড কজড, আচ্ছা হুম 51 ফার্স্ট, আচ্ছা বেশ হলো। হ্যাঁ, পলিটিক্যাল, এটা একটু পরে বলছি, এইখানটা তোমরা আগে পড়ে নাও, অন দ্য ইম্প্যাক্ট অফ ইউরোপ। আচ্ছা, নভেম্বর ক্রিমিনাল হলো, আচ্ছা ঠিক আছে, এখান থেকে চলবে। এবার দেখো 1.2, এখানে চলে আসো। 1.2তে দেখো যে পলিটিক্যাল রেসিজম অ্যান্ড ইকোনমিক ক্রাইসিসেস, 53 পেজের দেখো লাস্ট প্যারাগ্রাফটা, 52 পেজের লাস্ট এবং 53 পেজের প্রথম দিকে আছে। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস দেখবে, যে একটা কোশ্চেন তোমাদেরকে বলি, সেটা হচ্ছে হোয়াট হ্যাড কজড হাইপার ইনফ্লেশন ইন জার্মানি, অর হোয়াই দ্য ইউএস হ্যাড টু ইন্টারভেন ডিউরিং দ্য হাইপার ইনফ্লেশন ইন জার্মানি। প্রথম কথা আসছে, হাইপার ইনফ্লেশন জিনিসটা কি? আমরা তো হিস্ট্রি পড়ছি, ইকোনমিক্স থিওরি পড়ছি, তো এখানে তোমাদের জানতে হবে হাইপার ইনফ্লেশনটা কি। এটা তো সোশ্যাল সায়েন্স, আমাদের সবটাই জানতে হবে, সে কারণে আর কি। আচ্ছা দেখো, প্রথম যে বিষয়টা আসছে, ইনফ্লেশন তোমরা জানো যে যেখানে টাকার ভ্যালু কমে যায়।
আর হাইপার ইনফ্লেশন মানে এতটাই কমে যাচ্ছে বলার বাইরে, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে আর কি। হলো? আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলছে, কারণটা কি আসলো, হাইপার ইনফ্লেশনটা কেন হলো এবং যার জন্য ইউএসএ ইন্টারভেন করলো। দেখো কি বলছে, জার্মান হ্যাড fought the war largely on loan and had to pay war reparation in gold, mind it। সবাই লোন নেয় বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, আর জার্মান লোন নিল যুদ্ধ করার জন্য, মাইন্ড ইট। তাহলে কি বলছে, জার্মান হ্যাড ফট দ্য ওয়ার লার্জলি অন লোন অ্যান্ড হ্যাড টু পে ওয়ার রিপারেশন ইন গোল্ড। বোঝো, তাহলে টাকা নিল যুদ্ধ করার জন্য, হেরে গেল, গোল্ড দিয়ে শোধ করতে হবে। কেন গোল্ড দিয়ে শোধ করতে হবে আসছি আমরা এবার। তারপরে দেখো, this depleted gold reserves at the time resources were scarce। তাহলে কি, সবাই গোল্ড চাচ্ছে, তো গোল্ড একটা লিমিটেশন আছে, তো গোল্ড তো শেষ, এবার কি হবে। তারপরে কি বলছে, in 1923 German refused to pay and the French occupied its leading industrial area Ruhr to claim the coal। তাহলে কি বলছে, ফ্রান্স যখন বলছে টাকা দাও, জার্মান বলছে ভাই আমার তো টাকা শেষ। ঠিক আছে, ভালো কথা, তোমার টাকা শেষ, গোল্ড শেষ, এবার আমি তোমার এরিয়া নিয়ে নিচ্ছি। এবার জার্মানের একটা ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে রুর, এখানটাতে প্রচুর পরিমাণে কোল আছে। এবার এরা দেখলো ইন্ডাস্ট্রি এরিয়া, কোল আছে, ওকে আমাদের তো খুব ভালো হবে, চলো নিয়ে নিই এই জায়গাটা। তারপরে কি বলছে, জার্মান রিটেলড উইথ প্যাসিভ রেজিস্ট্যান্স অ্যান্ড প্রিন্টেড পেপার কারেন্সি রেকলেসলি। এইটা শোধ করার জন্য জার্মান কি করলো, প্রচুর পরিমাণে পেপার কারেন্সি প্রিন্ট করতে শুরু করলো, যাতে কি হলো একদম শেষ অবস্থা। উইথ টু মাচ প্রিন্টেড মানি ইন সার্কুলেশন দ্য ভ্যালু অফ জার্মান মার্ক ফেল। ন্যাচারালি হবে, সমানে প্রিন্ট, টাকা ছাপাচ্ছে, এতে কি হবে, টাকার তো ভ্যালুই থাকবে না। সেটাই হলো। শুনলে অবাক হবে যে এই যে আজকে আমাদের দেশে $1 মানে অলমোস্ট 86 রুপিস। সে সময় জার্মান মার্ক, মানে আমাদের রুপিস মানে ওদের মার্ক, জার্মান মার্ক এমন একটা পর্যায়ে এসেছিল যে প্রথমে $1 মানে 24,000 মার্ক। এই করতে করতে এসে ঠেকলো যে $1 মিনস 1 ট্রিলিয়ন মার্ক। বলছে ট্রিলিয়ন, মাইন্ড ইট, টাকার বলতে কিচ্ছু নাই, এমন অবস্থা। তার ফলে কি হলো, অ্যাজ দ্য ভ্যালু অফ মার্ক কোল্যাপসড দ্য প্রাইস অফ গুডস সোর্ড। যেই দাম কমতে শুরু করলো, যেই টাকার ভ্যালু কমে গেল, প্রাইস হাই হতে শুরু করলো, ন্যাচারাল হবে, কিছু করার নেই। এইবার কি করলো, জার্মান কারেন্সি কোল্যাপসড হয়ে গেল। এইটা দিস ইমেজ অফ জার্মানস ক্যারিং cartloads of currency note to buy loaf of breads was widely published। আচ্ছা, তাহলে এই যে মানে আমরা ট্রাকে করে টাকা নিয়ে যাচ্ছি কিছু ব্রেড কিনবো, এই জন্য এই ক্রাইসিস সিচুয়েশনটাকে বলা হচ্ছে হাইপার ইনফ্লেশন। জিনিসটা কি, আর সিচুয়েশন হোয়েন প্রাইস রাইজ ফেনোমেনালি হাই, মাইন্ড ইট, এতটাই প্রাইস রাইজ হয়ে যায় যে মানুষের সব কিছু কেনার বাইরে চলে যায়, এইটাকে বলা হচ্ছে হাইপার ইনফ্লেশন। তাহলে কেন হলো জার্মানিতে, দেখো ফার্স্ট যেটা আসলো সেটা হচ্ছে যে জার্মানরা লোন নিয়ে যুদ্ধ করেছিল এবং সেই লোন যুদ্ধে হেরে গেল, বললো যে তোমাদের গোল্ড দিয়ে শোধ করতে হবে। এবার গোল্ডের তো লিমিটেশন আছে, যার জন্য কি হলো, গোল্ড একসময় শেষ হয়ে গেল। এবার 1923-তে জার্মান বললো ভাই আমার গোল্ড শেষ। এবার ফ্রান্স বললো তোমার গোল্ড শেষ, ওকে নো প্রবলেম, আমি তোমার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রুর এটা নিয়ে নিচ্ছি এবং এখানে প্রচুর কোল আছে, আমি সব তুলে নেব। এইবার কি করলো, জার্মান স্কেয়ারলি টাকা ছাপাতে শুরু করলো, এত বেশি টাকা ছাপাতে শুরু করলো যে জার্মানের মার্কের ভ্যালু একদম ডাউন হয়ে গেল। এবার কি হলো, জার্মানের মার্কের ভ্যালু যখন কমে গেল, প্রাইস রাইজ হয়ে গেল একদম এক্সট্রিমলি হাই। এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে হাইপার ইনফ্লেশন, দ্য সিচুয়েশন হোয়ার প্রাইস রাইজ আর ফেনোমেনালি হাই। এর সঙ্গে দেখো আর জিনিস দেখবে, হোয়াট ওয়াজ ডাউস প্ল্যান। ডাউস প্ল্যান জিনিসটা কি, দেখো এই যে জার্মান এই প্রবলেমের মধ্যে পড়েছে, সেই সময় একজন আমেরিকান ইকোনমিস্ট সে চিন্তা করলো, একটা প্ল্যান তৈরি করলো যে কি করে জার্মানকে এই ইকোনমিক ক্রাইসিস থেকে আপলিফ্ট করানো যায়।
সেই যে প্ল্যান তৈরি করেছিল সেটাকে বলা হচ্ছে ডাউস প্ল্যান। এটা কিন্তু অনেক সময় 1 মার্কসের কোশ্চেন আকারে আসে। তো কি বলছে, আমেরিকান ইন্টারভেন্ড অ্যান্ড bailed German out of the crisis by introducing the Dawes Plan, which reworked the term of reparation to ease the financial burden on German। যে একটা আমরা পলিসি তৈরি করে দিচ্ছি যার মাধ্যম দিয়ে তোমরা আস্তে 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 পুরোটাকে শোধ করে দিতে পারবে এবং তোমাদের কোনো প্রবলেমও থাকবে না। এইটা হচ্ছে মেন কথাটা আর কি। এরপর বলছে ইয়ার অফ ডিপ্রেশন। দেখো তোমরা 54 পেজে 1.3 দেখতে পাচ্ছ ইয়ার অফ ডিপ্রেশন। কি বলছে, হুইচ ফ্যাক্টরস লিড টু দ্য গ্রেট ইকোনমিক ডিপ্রেশন। এই পাশে লিখে নাও কোশ্চেনটা, হুইচ ফ্যাক্টরস, এই যে দেখো এখানটাতে আমি লিখে রেখেছি কোশ্চেনটা, এইটাকে তোমরা জাস্ট বইয়ের পাশে লিখে নাও ছোট্ট করে, হুইচ ফ্যাক্টরস লিড টু দ্য গ্রেট ইকোনমিক ডিপ্রেশন অ্যান্ড হোয়াট ওয়াজ ইটস ইম্প্যাক্ট। একসঙ্গে দুটো আলোচনা হবে আর কি। হলো, প্রথম কথা হচ্ছে দেখো এই যে প্রথমে ইউএসএ কিন্তু জার্মানির এগেনস্টে ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, বাট 1924 থেকে ইউএসএ চিন্তা করলো যে ঠিক আছে আমি ওখানে ইনভেস্টমেন্ট করি, ওদের কিছু আপডেট করে দিই আর কি। এবার কি হলো, 1924 to 28 ইউএসএ ইনভেস্টমেন্ট করছে কিছু কিছু, এবং এর ফলে জার্মানির ইকোনমি আস্তে আস্তে আপলিফ্ট হচ্ছে। এরপরে দেখা গেল যখন আস্তে আস্তে তারা আপলিফ্ট হচ্ছে, কিছু রিকভারি করছে, শর্ট টার্ম লোন নিচ্ছে, শোধ করে দিচ্ছে, এইগুলো করছে, সেই সময় 1929-এ ইউএসএর ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ ক্রাশ করে গেল। যার জন্য আমরা দেখলাম ইন 1929 এই যে ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ ক্রাশ করলো, এর ফলে ইউএসএ তার সাপোর্টটাকে উইথড্র করে নিল। এইবার যখন উইথড্র করে নিল তখন পিপলের মনে একটা ভয় চলে আসলো, আরে আমাদের টাকাগুলো কী হবে, তাদের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট হয়ে গেল। এবং যার জন্য দেখা যাচ্ছে একটা সিঙ্গল ডেতে 24 অক্টোবর এই একটা ডেটে 13 মিলিয়ন শেয়ারস ওয়ার সোল্ড। সবাই শেয়ার বিক্রি করে দিচ্ছে যাতে কিনা আমার টাকা আমি ঘরে তুলে নিয়ে আসতে পারি। দিস ওয়াজ দ্য স্টার্ট অফ গ্রেট ইকোনমিক ডিপ্রেশন। এই যে মানুষের মনে যে প্যানিক সৃষ্টি হলো, সবাই শেয়ার বিক্রি করে টাকা তুলে নিতে শুরু করলো, এইটার জন্য কিন্তু গ্রেট ইকোনমিক ডিপ্রেশন শুরু হলো। এবার দেখা গেল যে নেক্সট 3 ইয়ার্স 1929 to 32 এই পিরিয়ডে ইউএসএর যে ন্যাশনাল ইকোনমি এটা খুব পড়ে গেল এবং প্রায় হাফ হয়ে গেল ইকোনমিক ইনকাম আর কি। এবং সেখানে তার ইম্প্যাক্টটা কী হলো, ফ্যাক্টরিজ যেগুলো ছিল সেগুলো শাটডাউন হতে শুরু করলো, এক্সপোর্টস কমে গেল, ফার্মার্স এরা খুব ব্যাডলি হিট হয়ে গেল এবং চারিদিকে সবাই মানির জন্য ঘুরে বেড়াচ্ছে। দি এফেক্টস অফ দিস রিসেশন ইন দ্য ইউএস ইকোনমি ওয়ার ফেল্ট ওয়ার্ল্ড ওয়াইড। এই যে ইউএসের যে ইকোনমিটা ধাক্কা খেলো, এইটা কিন্তু গোটা ওয়ার্ল্ডে এর একটা ইম্প্যাক্ট পড়লো, ডেফিনেটলি জার্মানিতে পড়বেই। আচ্ছা, এরপরে আমরা আসবো এর ইম্প্যাক্টটা জার্মানির উপর কেমন আসলো আর কি। তাহলে দেখো কি হলো, ফার্স্ট যেটা আসছে যে গ্রেট ইকোনমিক ডিপ্রেশনটা কেন আসলো, কোন ফ্যাক্টর এটাকে ক্রিয়েট করালো আর তার ইম্প্যাক্টটা কি হলো। প্রথমে বলবে যে 1924 to 28 ইউএস হিউজ ইনভেস্টমেন্ট করে জার্মানির উপর এবং জার্মান শর্ট টার্ম লং টার্ম লোন নিতে থাকে এবং আস্তে আস্তে তাদের ইকোনমিটাকে রিকভার করতে থাকে। বাট আনফর্চুনেটলি ইন 1929 সেখানে কি হলো, ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ ক্রাশ করলো এবং লোকের মানে একটা ভয় সৃষ্টি হয়ে গেল, তাহলে আমাদের টাকা কি হবে। তখন এরা কী করলো, তখন এরা দেখলো যে ঠিক আছে আমরা আমাদের শেয়ারগুলোকে বিক্রি করে দিচ্ছি এবং একটা সিঙ্গল ডে 13 মিলিয়ন শেয়ার কিন্তু তারা বিক্রি করে দেয় আর কি। এইটাই কিন্তু আমাদের ইকোনমিক ডিপ্রেশন নিয়ে আসে। এবং তারপরে দেখলাম ওভার দ্য নেক্সট 3 ইয়ার্স, দ্যাট মিনস 1929 to 1932 এই পিরিয়ডটাতে দেখলাম যে ইউএসের ইকোনমি কিন্তু একদম হাফ হয়ে গেল। অ্যাজ এ রেজাল্ট এর ফলে কি হলো, ফ্যাক্টরিজ আর শাটডাউন, এক্সপোর্টস কমে গেল, ফার্মার্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স সবাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজকর্ম নেই। এই যে ইউএসের যে রিসেশনটা এইটা কিন্তু গোটা ওয়ার্ল্ড ওয়াইড দারুণভাবে এফেক্ট হয়ে গেল। এবার আমরা দেখব যার পরের প্যারাগ্রাফটা চলে আসো, যেখানে কিনা বলছে জার্মানির উপর এর কি ইম্প্যাক্ট হলো, এর ইম্প্যাক্টটা জার্মানিতে কি আসলো। দেখো জার্মানি তো দারুণভাবে এফেক্ট হয়ে গেল এবং এর যে ইকোনমিক ক্রাইসিস 1932 থেকে এর এক্সট্রিম ইকোনমিক ক্রাইসিস কিন্তু শুরু হয়ে গেল।
এখানে আমরা দেখলাম যে বাই 1932 ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন রিডিউসড বাই 40%, মানে 1929 লেভেলের থেকে 1932-তে 40% ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন রিডিউস হয়ে গেল। সেই সঙ্গে ওয়ার্কার্স লস্ট দেয়ার জবস, যেখানে জব করছে রিডিউসড ওয়েজেস, এবং আনএমপ্লয়মেন্টের যে নাম্বারটা এটা 6 মিলিয়ন টাচ করে গেল, এত লোক আনএমপ্লয়েড হতে থাকলো আর কি। এবার বলতে হচ্ছে রাস্তাতে জার্মান লোকজন সব বসে আছে যে প্ল্যাকার্ড নিয়ে, যে আমরা কাজ চাই, যে কোনো ধরনের উই আর উইলিং টু ডু এনি ওয়ার্ক, প্ল্যাকার্ড নিয়ে তারা বসে আছে। আনএমপ্লয়েড ইউথস যারা ছিল তারা রাস্তায় তাস খেলছে বসে বসে, রাস্তার ধারে বসে আছে, এবং চারিদিকে হতাশা এবং ডেসপারেটলি তারা সব ঘুরে বেড়াচ্ছে, এবং লোকাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেটা আছে তার সামনে তারা দাঁড়িয়ে আছে, এবং জব ডিসঅ্যাপিয়ার্ড। দ্য ইউথস টুক দ্য ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, বোঝো, ইউথ টুক দ্য ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অ্যান্ড টোটাল ডিসপেয়ার, হতাশ চারিদিকে দেখা গেল আর কি। এই যে ইকোনমিক ক্রাইসিস দেখা দিল, এটার জন্য গ্রেট অ্যাংজাইটিস অ্যান্ড ফিয়ার দেখা দিল পিপুলের মধ্যে, এবং মিডল ক্লাস পিপুল, বিশেষ করে যারা কে স্যালারিড পিপুল অ্যান্ড পেনশনার্স, এরা দেখলো যে আমাদের সমস্ত সেভিংসগুলো শেষ। কারণ কি, কারেন্সি তো তার ভ্যালু হারিয়ে ফেলছে। এবং স্মল বিজনেসম্যান, সেলফ এমপ্লয়েড যারা ছিল, এরা দারুণভাবে সাফার করতে থাকলো। তাহলে ওই যে গ্রেট ইকোনমিক ডিপ্রেশন, এর ইম্প্যাক্টটা ইউরোপে কি হয়েছিল আমরা দেখলাম। এখন দেখছি শুধু জার্মানিতে এর কী অবস্থা হচ্ছে, বোঝো, শুধু জার্মানিতে এর কি পজিশনটা এলো আর কি। কি বললো, 1929-এর রেসপেক্টে 1932-তে এদের ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান 40% রিডিউস হয়ে গেল, প্রচুর পরিমাণে জবলেস হয়ে গেল, এবং আনএমপ্লয়মেন্ট টাচ করলো 6 মিলিয়ন। মাইন্ড ইট, পিপল চারিদিকে ঘাড়ে প্ল্যাকার্ড নিয়ে বসে আছে, উইলিং টু ডু এনি ওয়ার্ক, যে কোনো কোয়ালিফিকেশন থাক আমি সব কিছু কাজ করতে রেডি। এবং আনএমপ্লয়মেন্ট ইউথসরা চারিদিকে রাস্তার ধারে বসে তাস খেলছে, স্ট্রিট কর্নারের পাশে বসে আছে, এবং চারিদিকে হতাশা, লোকাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সামনে দাঁড়িয়ে আছে যদি কোনো কাজ পাওয়া যায়। এই হতাশার থেকে আস্তে আস্তে ইউথসরা ক্রিমিনাল অ্যাক্টিভিটি স্টার্ট করে দিল, হতাশা আর কিচ্ছু নেই। এবং এই ডিপ অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ারের জন্য মিডল ক্লাস পিপুল, বিশেষ করে যারা স্যালারিড পিপুল, পেনশনার্স, এরা আরও বেশি হতাশ হয়ে গেল, এদের সব টাকা শেষ। কেন শেষ? তার কারণটা হচ্ছে যে কারেন্সির ভ্যালুই তো নেই, তাহলে আর আমাদের কি হবে টাকা দিয়ে। এবং স্মল বিজনেসম্যান যারা আছে এরা সবাই দারুণভাবে হতাশার মধ্যে চলে গেল আর কি। এই যে এই সমস্ত কাজগুলো চলছিল, এখানে একটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে পয়েন্ট আউট দ্য ড্রব্যাকস অফ উইমার রিপাবলিক। উইমার রিপাবলিকের দোষটা কোথায় ছিল, আমরা সেটাই তো আলোচনা করলাম না। উইমার রিপাবলিকের ড্রব্যাকসটা কী ছিল? হোয়াই ডিড উইমার রিপাবলিক ফেইল টু কন্টিনিউ ইটস রুল? কেন পারলো না করতে? দেখো, প্রথমেই আমরা বলি যে উইমার রিপাবলিক যেটা বলা হচ্ছে তাকে বলছে পলিটিক্যালি উইমার রিপাবলিক ওয়ার ফ্র্যাজাইল, এবং উইমার কনস্টিটিউশন যেটা ছিল হ্যাড ইটস ইনহেরিয়েন্ট ডিফেক্টস। এইটার জন্য কিন্তু এটা সহজেই ডিকটেটরশিপ আনতে পারলো। ফার্স্ট হলো উইমার রিপাবলিকের যে এটা পলিটিটাই ছিল, পলিটিক্যালি এটা ছিল ফ্র্যাজাইল, এবং এদের যে কনস্টিটিউশনটা ছিল সেই কনস্টিটিউশনটা কিন্তু ইনহেরিয়েন্ট প্রচুর ডিফেক্টস ছিল, যার জন্য কি হলো এরা সহজেই অন্যরা ডিকটেটরশিপ নিয়ে আসতে পারলো আর কি। তারপরে কি বলছে, ওয়ান ওয়াজ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এবং কি বলছে দিস মেড অ্যাচিভিং মেজরিটি বাই অ্যান ওয়ান পার্টি আর নিয়ার ইম্পসিবল টাস্ক। বা দেখলো যে একটা পার্টি এরা কিন্তু কোনো কাজ করতে পারবে না। তারপরে বলছে কি, আর একটা মেইন ডিফেক্ট ছিল আর্টিকেল 48। এখানে কি বলছে, প্রেসিডেন্টকে পাওয়ার দেওয়া ছিল টু ইম্পোজ ইমার্জেন্সি, সাসপেন্ড সিভিল রাইট অ্যান্ড রুল বাই ডিক্রি। ডিক্রি জারি করে যে কোনো রুল তোমরা চালু করে দিতে পারো, কোনো প্রবলেম হবে না। এইটা একটা বড় সমস্যা ছিল। তারপর কি বলছে, উইদিন ইটস শর্ট টাইম উইমার রিপাবলিক স 20 ডিফারেন্ট ক্যাবিনেটস লাস্টিং অন অ্যান অ্যাভারেজ অফ 239 ডেজ। এই যে ক্যাবিনেটগুলো তৈরি করা হচ্ছিল সমানে ব্রেক করে দিচ্ছিল, অ্যাভারেজ 239 ডেজ করে থাকছে, পড়ে যাচ্ছে। এবং এইটা ছিল একটা খুব বাজে ফ্যাক্টর আর কি। এইগুলোই কিন্তু ক্রাইসিস ক্রিয়েট করলো আর কি। এবং এর ফলে কি হলো,
পিপলের মনে কিন্তু কনফিডেন্স যেটা ছিল ডেমোক্রেটিক পার্লামেন্টারি সিস্টেম সম্পর্কে, এটা কিন্তু পুরোপুরি একদম ভ্যানিশ হতে শুরু করলো, যে এরা কিচ্ছু করতে পারবে না। সেই কারণে কিন্তু উইমার রিপাবলিক এরা কিন্তু রুল বেশি দিন কন্টিনিউ করতে পারলো না। ক্লিয়ার? এবার আসি আমি 2 নাম্বার টপিক, চলে আসো হিটলার রাইজ টু পাওয়ার। হিটলারস রাইজ টু পাওয়ার। দেখো, এই যে গ্রেট ইকোনমিক ডিপ্রেশন যেটা চলছে, এই গ্রেট ইকোনমিক ডিপ্রেশনটাই কিন্তু আমরা দেখলাম আলটিমেটলি এখানটাতে হিটলারকে হেল্প করলো পাওয়ারে আসার জন্য। কিভাবে হেল্প করলো? দেখো, বলছে এই যে ইকোনমিক ক্রাইসিস, সোসাইটিতে ইকোনমি, পলিটি, সোসাইটি, এই সব কিছুতে এগুলোকে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলো হিটলারকে পাওয়ারে আসার জন্য। এবার আমি জাস্ট সংক্ষেপে বলছি অ্যাজ পার তোমাদের বুক, যে হিটলারটা কে ছিল। 1889-এ অস্ট্রিয়াতে তার জন্ম। হিটলার স্পেন্ট হিজ ইউথ ইন পভার্টি। আচ্ছা, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন ব্রোক হলো, তখন সে রিয়ালাইজ করলো কি, যে আমার দেশ এই অবস্থা হচ্ছে, একে একটা কিছুভাবে বাঁচাতে হবে, তাহলে একটা ব্রেভারি আমাকে কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আচ্ছা, এবার কি বললো? দ্য জার্মানস ডিফিট horrified him and the Versailles Treaty made him furious. এই যে জার্মানরা যে হেরে গেল, এতে সে খুব হরিফাইড হয়েছিল। এবং সবচেয়ে বড় জিনিস যে ট্রিটি অফ ভার্সাইলিস যেটা হলো, সেইটা তাকে দারুণভাবে মানে তেজিয়ান করে তুলছিল আর কি। ইন 1919 হি জয়েন্ড আ স্মল গ্রুপ কল্ড জার্মান ওয়ার্কার্স পার্টি। সেইটাই কিন্তু পরবর্তীকালে রিনেম হলো, সেটার নাম হলো যে ন্যাশনাল সোশ্যালিস্ট ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টি। সেইটাই লাস্টে ফাইনালি আসলো নেজি পার্টি। এটা কিন্তু হিটলার করেছিল। তাহলে হিটলার কীভাবে পাওয়ারে আসলো? প্রথম কথা হচ্ছে যে সোশ্যালি, ইকোনমিক্যালি, পলিটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা ছিল খুব উইক, যে ইকোনমিক আনস্টেবিলিটি। সেখান থেকে আসলো জার্মান যখন হেরে গেল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এবং ট্রিটি অফ ভার্সাইলিস করা হলো, এইটা হিটলারকে খুব হরিফাইড করে তুলেছিল। তারপরে কি বললো? সে একটা স্মল গ্রুপে জয়েন করলো, সেটাকে সাবসিকুয়েন্টলি এটা বড় হলো এবং সেটাকে রিনেম করলো ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি। তারপরেই সেটাকে করে দিল নেজি পার্টি এবং তার হেড হয়ে গেল। এবার দেখা গেল যে এই যে নেজি পার্টি যেটা উঠে আসলো জার্মানিতে, কিভাবে উঠে আসলো? দেখো, ইন 1923 হিটলার প্ল্যান টু সিজ কন্ট্রোল অফ ব্রাভিয়া। এবার সে কি করলো? বার্লিনের দিকে মার্চ করার জন্য চিন্তা করলো আর কি। হি ফেইল্ড অ্যান্ড ওয়াজ অ্যারেস্টেড, ট্রাইড ফর ট্রিজন অ্যান্ড লেটার রিলিজড। যেই রিলিজ হলো, যখন সে এই ব্রাভিয়ার দিকে আগাতে শুরু করলো, তাকে ধরে ফেললো সবাই, ধরে তাকে জেলে পাঠিয়ে দিল এবং তাকে দেশ থেকে বার করে দিল। এইবার যখন সে বের হলো, the Nazi could not effectively mobilize popular support till early 1930s। তাহলে ন্যাজিরা আগে চলে এসছে, ন্যাজি পার্টি হয়েছে, কিন্তু তারা কিন্তু আগাতে পারছিল না। বিশেষ করে যখন গ্রেট ইকোনমিক ডিপ্রেশন চলছিল, সেই পিরিয়ডে এই ন্যাজিজমরা মাস মুভমেন্ট শুরু করেছিল। কারণ কি, 1929-এর পর ব্যাংক কোলাপসড হয়ে গেল, বিজনেসগুলো শাটডাউন হতে শুরু করলো, ওয়ার্কার্সরা তাদের জব হারাতে শুরু করলো, মিডল ক্লাস পিপুলরা থ্রেটেন্ড হতে শুরু করলো। এই সমস্ত বিষয়গুলোর জন্য কিন্তু এইবার দেখা গেল যে একটা বেশ ভালো মানুষের মধ্যে চেঞ্জ আনার চিন্তা হলো আর কি। এই যে নেজি পার্টি কী করলো? একটা প্রোপাগান্ডা ইউজ করতে শুরু করলো এবং বললো যে সেই সময় নেজি পার্টির জাস্ট সাপোর্ট ছিল কিন্তু 2.6% রাইজটাকে, সেইটা জাস্ট 32-তে চলে আসলো 37% ভোট। বোঝো তাহলে ন্যাজিজম কি করলো? ন্যাজিজম জার্মানিতে কি করে রাইজ করলো? যে যখন ইকোনমিক স্লাগিশনেস চলে এসছে, সেইটার অ্যাডভান্টেজ নিয়ে ন্যাজিজম চারিদিকে প্রোপাগেট করতে শুরু করলো, মোবিলাইজ করতে শুরু করলো যে আমরা কি কি করতে চাই। আমাদের বিজনেস শাটডাউন হয়ে যাচ্ছে, পিপুলরা তাদের জব হারিয়ে ফেলছে, মিডল ক্লাস পিপুল তারা থ্রেটেন্ড হচ্ছে। এই সময় ন্যাজি প্রোপাগান্ডা একটা মানুষের মনে বেটার ফিউচারের হোপ রেইজ করতে শুরু করলো। 1928-এ মাইন্ড ইট, যখন ডিপ্রেশন শুরু হয়নি, 1928-এ অনলি 2.6% ন্যাজি সাপোর্ট ছিল। সেটা জাস্ট 4 বছরের মধ্যে 1932-তে
37% ভোট ন্যাজিজম অ্যাকোয়ার করলো। ক্যান ইউ ইমাজিন? জাস্ট উইদিন 4 years 35% ইনক্রিজ করা, ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। এবার দেখো, এবার হিটলার কি করে পপুলার হলো, এইটা হচ্ছে একটা মেইন ফ্যাক্টর। হিটলার, দেখো হিটলার একটা জিনিস তোমাদের জানতে হবে, হিটলার ওয়াজ এ মোস্ট পপুলার অর গুড অরেটার, ভালো বক্তা ছিল, এবং যার জন্য কিন্তু সে খুব ফায়ারিং স্পিচ দিতে শুরু করলো, যেটা কিনা মানুষকে খুব অ্যাট্রাক্ট করছিল। তা কি বললো? হিটলার ওয়াজ এ পাওয়ারফুল স্পিকার, এটা ঠিক, সবাই জানে সেটা। কি বলছে? His words moved people and he promised to build a strong nation, undo the injustice of the Versailles Treaty and restore the dignity of the German people. তিনটা বিষয় বললো। কি বললো? হিটলার বললো যে build a strong nation, তারপরে বললো আমাদের ভার্সাইলিতে আমাদের সঙ্গে যে ইনজাস্টিস করা হয়েছে সেটাকে আমি চেঞ্জ করব, এবং আমাদের যে ডিগনিটি, জার্মান পিপলের যে ডিগনিটি হারিয়ে গেছে সেটাকে আমি রেস্টোর করব। এবং সে বলল হি প্রমিসড এমপ্লয়মেন্ট ফর দোজ হু লুকিং ফর ওয়ার্ক অ্যান্ড সিকিউর দ্য ফিউচার ফর দ্য ইউথস। এটা যে বললে যে কেউ অ্যাট্রাক্ট হবে, যে আমি তোমাদের জব দিব, আমি ইউথদের ফিউচার সিকিউর করে দেবো, পপুলারিটি ইজি হয়ে যাবে, নো প্রবলেম আর কি, এই সমস্ত কথা বললে পরে। তারপরে কি বলছে? হি প্রমিস টু উইড আউট all foreign influences, mind it, weed out all foreign influences and resist all foreign conspiracies against Germany. যে সমস্ত ফরেন কান্ট্রিগুলো জার্মানির এগেনস্টে কনস্পিরেসি করছে তাদেরকে আমরা উইড আউট করে দেবো, তুলে ছুঁড়ে ফেলে দেবো আর কি। এইভাবে কিন্তু হিটলার নতুন কিছু পলিসিস নিয়ে আসলো, যেটা ন্যাজিজমের মাধ্যমে এক্সিকিউট করলো। এইভাবে কিন্তু হিটলার খুব পপুলার হয়ে গেল আর কি। এরপরে আমরা দেখছি যে ন্যাজি প্রোপাগান্ডা কিন্তু স্কিলফুলি খুব প্রজেক্ট করা হয়েছিল আর কি। আচ্ছা, তোমরা চলে আসো 58 পেজ ফার্স্ট প্যারাতে দেখো। হ্যাঁ, আচ্ছা, এখানে কি বলো? ন্যাজি প্রোপাগান্ডা স্কিলফুলি প্রজেক্টেড হিটলার অ্যাজ এ মেসিহা অর সেভিয়ার, মানে ন্যাজিজমরা তাদেরকে প্রোপাগেট করলো এমন করে যে একমাত্র এই হিটলারই তোমাদেরকে বাঁচাতে পারবে। হি ইজ দ্য মেসিহা, অর্থাৎ যে কিনা সবাইকে রক্ষা করতে পারে, সেইটা বললো মেসিহা। আচ্ছা, মানে সেভিয়ার, যে সেভ করবে। অ্যাজ সামওয়ান হু হ্যাড অ্যারাইভড টু ডেলিভার পিপুল ফ্রম দেয়ার ডিস্ট্রেস, অর্থাৎ মানুষজন যে হতাশার মধ্যে চলে যাচ্ছে সেই হতাশার থেকে তুলে আনতে পারবে। এবং কি বললো? ইট ইজ অ্যান ইমেজ দ্যাট ক্যাপচার দ্য ইমাজিনেশন অফ দ্য পিপুল হুজ সেন্স অফ ডিগনিটি অ্যান্ড প্রাইড হ্যাড বিন শ্যাটার্ড অ্যান্ড হু আর লিভিং ইন এ টাইম অফ অ্যাকিউট ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ক্রাইসিস। সেই সময় যে সমস্ত মানুষগুলো অ্যাকিউট ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ক্রাইসিসে ভুগছিল, সেই মানুষগুলো একটা আশার আলো দেখতে পেল, ডিস্ট্রেসের মধ্যে ছিল, কিচ্ছু হবে না আমাদের দ্বারা। তারা কিন্তু বুঝতে পারলো যে এই লোকটা একমাত্র আমাদের পিপুলদের ডিগনিটি আনতে পারে, আমাদের প্রাইডগুলো ফিরিয়ে আনতে পারে। সে কারণে হিটলার খুব পপুলার হয়ে গেল। এবার বলছে 2.1 চলে আসো, দ্য ডিস্ট্রাকশন অফ ডেমোক্রেসি। তাহলে হিটলার কি করে ডেমোক্রেসিকে ডিস্ট্রয় করে দিল? দেখো, তোমরা 2.1-এর ফার্স্ট প্যারাগ্রাফটা পড়বা। দেখো, অন 30th January 1933, এই তারিখটা কি হলো? প্রেসিডেন্ট হিন্ডেনবার্গ অফার্ড চ্যান্সেলরশিপ, দ্য হাইয়েস্ট পজিশন ইন দ্য ক্যাবিনেট অফ দ্য মিনিস্টার, টু হিটলার। তাহলে এই তারিখে প্রেসিডেন্ট হিন্ডেনবার্গ, জার্মানির যে হেড পোস্টটাকে বলা চ্যান্সেলর, লাইক আওয়ার প্রেসিডেন্ট, তো এই প্রেসিডেন্ট হিন্ডেনবার্গ জার্মানের চ্যান্সেলরশিপ হিটলারকে অফার করলো। এইবার কি করলো এই ন্যাজিরা? কি করলো? ম্যানেজ টু রিলাই টু কনজারভেটিভস টু দেয়ার কজেস। আচ্ছা, হ্যাভিং অ্যাকোয়ার্ড পাওয়ার, হিটলার সেট আউট ডিসমেন্টাল অফ স্ট্রাকচারস অফ ডেমোক্রেটিক রুল। যেই পাওয়ার পেয়ে গেল, এবার হিটলার কি করলো? ডেমোক্রেটিক অর্ডারকে চেঞ্জ করার জন্য রেডি হয়ে গেল। আস্তে আস্তে, একবারে না, আস্তে আস্তে দেখো,
তারিখটা দেখো 30 জানুয়ারি পাওয়ারটা চেঞ্জ হলো, তারপরেই এক মাসের মধ্যে 28 ফেব্রুয়ারি 1933 একটা নতুন ডিক্রি ইন্ট্রোডিউস করে দিল, ডিক্রি মানে ল ইন্ট্রোডিউস করে দিল। সেখানে কি বলল, সাসপেন্ডেড দ্য সিভিল রাইটস লাইক ফ্রিডম অফ স্পিচ চলবে না, প্রেস অ্যান্ড অ্যাসেম্বলি দ্যাট হ্যাড বিন গ্যারান্টেড বাই উইমার কনস্টিটিউশন। তাহলে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, রাইট টু অ্যাসেম্বল যেগুলো কিনা উইমার কনস্টিটিউশন এনশিওর করে রেখেছিল, বললো এগুলো কিচ্ছু চলবে না, সব স্টপ। দেন হি টার্নড অন হিজ arch enemies, the communists, most of whom were hurriedly packed off and newly established concentration camp. সবাইকে তার যেটা সবচেয়ে বেশি শত্রু ছিল কমিউনিস্টরা, এই কমিউনিস্টদেরকে সে আস্তে আস্তে প্যাকিং করে করে সমানে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠাতে শুরু করলো। এই কনসেন্ট্রেশন ক্যাম্পটা কি ছিল না, সেখানে গিয়ে মেরে ফেলা হচ্ছিল মানুষদের, আর কিছু না। দ্য রিপ্রেশন অফ দ্য কমিউনিস্ট ওয়াজ সিভিয়ার। এই কমিউনিস্টদের প্রতি এত অত্যাচার করা হচ্ছিল, এটা খুব সিভিয়ার অত্যাচার আর কি। আচ্ছা, এরপরে কি বলছে, অন মার্চ 3, 1933 দ্য ফেমাস ইনেবলিং অ্যাক্ট ওয়াজ পাসড। এটা তোমরা ভালো করে ডেটটা মনে রাখবে, এটা অনেক সময় এমসিকিউ আসে। অন মার্চ 3, 1933 এই ডেটটাকে তোমরা ভালো করে মনে রাখবে। এখানে কি হয়েছিল, দ্য ফেমাস ইনেবলিং অ্যাক্ট ওয়াজ পাসড। এই অ্যাক্টে কি হলো, দিস অ্যাক্ট এস্টাবলিশড ডিক্টেটরশিপ ইন জার্মানি ফার্স্ট। তাহলে দেখো 30 জানুয়ারি পাওয়ার নিল, 28 এক মাসের মধ্যে ডিক্রি জারি করে দিল, তারপরে 3 দিন পর একটা নতুন ইনেবলিং অ্যাক্ট ইন্ট্রোডিউস করলো, করে বললো ডিক্টেটরশিপ। এখানে কি কি হলো, ইট গেভ হিটলার অল পাওয়ার টু সাইডলাইন পার্লামেন্ট অ্যান্ড রুল বাই ডিক্রি। এই আইনের দ্বারা হিটলার এমন পাওয়ার পেল, সবাইকে সাইডলাইন করে দিল এবং শুধু ডিক্রি দিয়ে চলবে, একটা অর্ডার। আচ্ছা, অল পলিটিক্যাল পার্টিস অ্যান্ড ট্রেড ইউনিয়নস ওয়ার ব্যান্ড এক্সেপ্ট ন্যাজি পার্টি অ্যান্ড ইটস অ্যাফিলিটিস। অর্থাৎ সমস্ত পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েশন ক্লোজ করে দিল, শুধুমাত্র ন্যাজি পার্টি থাকবে, আর কোনো পার্টি থাকবে না, তাহলে কোনো গণ্ডগোল হবে না। দ্য স্টেট এস্টাবলিশড কমপ্লিট কন্ট্রোল ওভার ইকোনমি, মিডিয়া, আর্মি অ্যান্ড জুডিশিয়ারি। মাইন্ড ইট, এই 4টা জিনিসের উপর যদি কন্ট্রোল করে নেয় আর কেউ কিচ্ছু করার নেই। ইকোনমি মানে টাকা, মিডিয়া, জাস্টিস অ্যান্ড আর্মি। কোথায় যাবে মানুষ, কোথাও যাওয়ার নেই। তুমি লোককে বলবে, প্রেসকে বলবে, প্রেস নাই। আর্মির কাছে যাবে হেল্প করার জন্য, আর্মি নাই। জাস্টিস চাইতে যাবে, জাস্টিস নাই। টাকা চাইতে যাবে, টাকা নেই। অর্থাৎ সব এদের হিটলারের কন্ট্রোলে চলে আসলো। ফলে এই লোকগুলো হিটলারের কথা অনুযায়ী চলবে। সেই সঙ্গে কি করলো, আর স্পেশাল সার্ভিলিয়েন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস ওয়ার ক্রিয়েটেড টু কন্ট্রোল অ্যান্ড অর্ডার সিকিউরিটি ইন ওয়ে দ্যাট ওয়াজ ন্যাজি ওয়ান্টেড। তাহলে কি, সিকিউরিটিকে এমন করে অর্গানাইজ করলো যাতে কি না ন্যাজি যেভাবে চাচ্ছে সিকিউরিটি সেভাবেই কাজ করবে। এইভাবে কিন্তু পুরো ডেমোক্রেসিকে ডিস্ট্রয় করে দিল এবং কমপ্লিট ডিক্টেটরশিপ সে এস্টাবলিশ করলো। এরপরে বলছে রিকনস্ট্রাকশন। দেখো 2.2তে চলে আসো, রিকনস্ট্রাকশন। এখানে একটা কোশ্চেন তোমরা লিখে নাও যে এক্সামিন দ্য ফরেন পলিসি অফ হিটলার টু রিকনস্ট্রাক্ট জার্মানি। জার্মানিকে রিকনস্ট্রাক্ট করার জন্য হিটলার কী ধরনের ফরেন পলিসি নিয়েছিল। দেখো, প্রথমে তো হিটলার একটা রেসপন্সিবিলিটি নিল যে ইকোনমিক রিকভারি করবে আর কি, কিন্তু সেটা চাইলেই তো হবে না, তাকে কিছু স্টেপস নিতে হবে। এবার কি করলো, হিটলার খুব তাড়াতাড়ি একটা সাকসেসফুল পলিসি নিয়ে নিল এবং কি করলো, হি পুলড আউট অফ দ্য লিগ অফ নেশন ইন 1933। সে লিগ অফ নেশন থেকে বেরিয়ে গেল। রিঅকিপাই, কারণ কি ওখানে তো যুদ্ধ করা হবে না বলা ছিল, ওখানে অন্যের জায়গা দখল করা হবে না বলা ছিল, তাহলে সেই কারণে ও কী করলো, লিগ অফ নেশন থেকে বেরিয়ে আসতো, যেটা 1920-তে এস্টাবলিশ হয়েছিল। সেখানে সে মেম্বার ছিল। 1933-তে হিটলার ওখান থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসেই তাদের যে পুরনো এলাকা ছিল, রিক্যাপচার্ড রাইনল্যান্ড ইন 1936 অ্যান্ড ইন্টিগ্রেটেড অস্ট্রিয়া অ্যান্ড জার্মানি ইন 1938, পুরাটাকে দখল করে নিল
এবং স্লোগান দিতে শুরু করলো কি, ওয়ান পিপল ওয়ান এম্পায়ার অ্যান্ড ওয়ান লিডার, এটা থাকবে, একজন লোক একটা এম্পায়ার চায় এবং একজন লিডার চায়, সেইভাবে তার মানে হিটলারকে চায় সবাই, তার কথা বলে দেওয়া হচ্ছে। দেন হি ওয়েন্ট টু ওয়েস্ট জার্মানি স্পিকিং Sudetenland and from Czechoslovakia and grabbed up the entire country, আস্তে আস্তে পুরোটাই সে দখল করে ফেললো। In all of these he had the unspoken support of England, এই যে কিছু করে যাচ্ছে ইংল্যান্ডের কিন্তু একটা আনস্পোকেন সাপোর্ট ছিল, which he had considered that the Versailles verdict too harsh, কারণ হিটলার কি বলে, ইংল্যান্ড কিন্তু রিয়ালাইজ করেছিল যে জার্মানির সঙ্গে যে ট্রিটিটা করা হলো এটা কিন্তু হার্ড ট্রিটি ছিল, সেই কারণে কিন্তু দিস কুইক সাকসেস অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রোড সিম টু রিভার্স দ্য ডেস্টিনি অফ দ্য কান্ট্রি, অর্থাৎ এই যে আস্তে 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 সমানে যে আপলিফ্ট হচ্ছে, এর দ্বারা কিন্তু সবাই রিয়ালাইজ করলো যে জার্মান তার ওল্ড গ্লোরিতে কিন্তু ফিরে আসতে চলেছে। আচ্ছা, এরপরে আমরা কি দেখলাম, এখানে আরেকটা জিনিস তোমাদের আছে বলা, ট্রাইপার্টাইট প্যাক্ট, বলছে হু সাইন দ্য ট্রাইপার্টাইট প্যাক্ট অ্যান্ড হোয়াই, কেন, কে সাইন করলেন কেন, দেখো এখানে ভেরি সিম্পল, ইন সেপ্টেম্বর 1940 একটা প্যাক্ট সাইন হয়েছিল, কার কার মধ্যে, বিটুইন জার্মানি, ইটালি অ্যান্ড জাপান, এই তিনটা কান্ট্রি। কিসের জন্য, এরা বলেছিল টু স্ট্রেনদেন হিটলারস ক্লেম টু ইন্টারন্যাশনাল পাওয়ার, যে জার্মানকে একটা ইন্টারন্যাশনাল পাওয়ার দিতে হবে, এই তিনটা কান্ট্রি মিলে একটা প্যাক্ট করেছিল আর কি। আচ্ছা, এবং সবাই জার্মানকে ভয় পাচ্ছে সেই সময়, এবং বলছে পাপেট রেজিমস সাপোর্টিভ অফ নাজি জার্মান ওয়ার ইনস্টলড ইন এ লার্জ পার্ট অফ ইউরোপ। বাই দ্য এন্ড অফ 1940 হিটলার ওয়াজ অ্যাট দ্য পিনাকল অফ হিজ পাওয়ার, মানে একদম টপে চলে গেছিলো হিটলার তার পাওয়ারে আর কি 1940-তে। তাহলে আস্তে 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 গোটাটা ক্যাপচার করলো, করে নিয়ে কিন্তু সে সুন্দরভাবে দখল করে নিল। দেখো এখানে আমি তোমাদের শুধুমাত্র দুটো বুঝালাম, 1 and 2, এটা একটা বেশ বড় চ্যাপ্টার, একবারে শেষ করা যাবে না। তো এই যে আমি বিভিন্ন কালার ইউজ যে করেছি, আবার বলছি সেই কালার ইউজগুলো মানেই কিন্তু প্রত্যেকটা স্লাইডের নিচে কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনের একটা পয়েন্টস, কাজেই তোমরা এগুলোকে আরেকবার ভালো করে শুনবে, ভালো করে দেখবে, তোমরা এখান থেকে প্রচুর কোশ্চেন আনসার রেডি হয়ে যাবে এই ডিসকাশনটা শোনার মধ্যে দিয়ে, আর মুখস্থ করতে হবে না নতুন করে, জাস্ট বইয়ের লাইন টু লাইনের মধ্যে কিন্তু আমি সমস্ত তোমাদের কোশ্চেন সেই সঙ্গে আনসার কিন্তু রেখে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগছে, এবং আমি নেক্সট আমার ভিডিওতে আনতে যাচ্ছি এই 3, 4, 5 মিলে যেটা আছে পুরোটা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করছি। তো আশা করবো তোমরা বুঝে গেছো মোটামুটি। আমি এই চ্যাপ্টার 1 পোর্শন 1 and 2 আমি এখানেই শেষ করছি। অবশ্যই সাবস্ক্রাইব করবে, আরেকবার বলছি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করবে। থ্যাংক ইউ।